স্বাধীন বাংলাদেশে মঞ্চ নাটকের জগৎ গড়ে ওঠার ইতিহাসের সঙ্গে যে নামটি ওতপ্রোতভাবে জড়িত সেটি ঢাকা থিয়েটার। যুদ্ধ থেকে ফিরে এসে একদল তরুণ গড়ে তুললেন ঢাকা থিয়েটার। আজ ঢাকা থিয়েটারের 50 বছর। আমরা ঢাকা থিয়েটারকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমাদের সকলের পক্ষ থেকে। এবং এই যে ইতিহাস, এই যে গড়ে ওঠা, তার সঙ্গে তো বাংলাদেশের ইতিহাস জড়িয়ে আছে আমাদের নাট্য জগৎ, আমাদের অভিনয় শিল্পীদের বেড়ে ওঠা এবং আরও অনেক কিছু। সেই সব কিছু নিয়ে কথা হবে আজ। প্রিয় দর্শক, যারা চ্যানেল আয়ের পর্দায় চোখ রাখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমার সঙ্গে আজকে এমন 4 জন মানুষ রয়েছেন যাদের অবদান আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতির জগতে অবিস্মরণীয়। তারা কিংবদন্তি তুল্য। তবে তারা আজকে আমাকে বলেছেন শুধুমাত্র নাট্যকর্মী হিসেবে তারা আজ পরিচিত হতে চান। আমার সঙ্গে রয়েছেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, শুভেচ্ছা। আমার সঙ্গে রয়েছেন আফজাল হোসেন, শুভেচ্ছা। আমার সঙ্গে রয়েছেন মাসুম রেজা, স্বাগতম। রয়েছেন আমার সঙ্গে কামাল বাইজিদ, স্বাগতম আপনাকে। এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদের সকলকে 50 বছর পূর্তিতে। ধন্যবাদ। আমরাও খুশি এই কারণে যে চ্যানেল আই এই অনুষ্ঠানটি আয়োজন করেছে এবং এটি নাটকের দলের 5 দশক পূর্তিতে। আর ফরিদুর রেজা সাগর ঢাকা থিয়েটারের একজন, সুতরাং সেই হিসাবে এটাও ভালো যে তারই চ্যানেলে আমাদের একটি অনুষ্ঠান হচ্ছে। তোমাকেও ধন্যবাদ। এবং এই 5 দশক এবং অর্ধশত বছর যেটি, এই জার্নিতে নিশ্চয়ই আপনাদের অনেক কিছু জড়িয়ে আছে, যার সঙ্গে আসলে আমাদের বাংলাদেশের এই গড়ে ওঠার জায়গাটিও আমরা জানতে পারবো। আমি আসলে খুব বেশি স্পেসিফিক প্রশ্ন আজকে আপনাদের করব না, আপনাদের কাছে গল্প শুনবো, ইতিহাস শুনবো। আমি আফজাল হোসেনের কাছে যাই। আপনাদের এই যে নাটকের জন্য কর্মী হয়ে ওঠা, নাটকের জন্য সংগ্রাম করা, তারকা হয়ে ওঠা, এই সব কিছুর সাথে ঢাকা থিয়েটার জড়িয়ে আছে। সেই সময়টার কথা শুনতে চাই, যখন শুরু করেছেন। ঢাকা থিয়েটারে তারকা হওয়ার কোনো সুযোগ ছিল না। মানে যে অনুশীলনের মধ্যে, ভয়ঙ্কর অনুশীলনের মধ্যে আমরা বেড়ে উঠেছি, তখন প্রত্যেকে এক, এই বিষয়টি রাখবার প্রচণ্ড চেষ্টা ছিল, আদেশ ছিল আমাদের উপরে, যে যার যে পরিচয় এই রিহার্সালে যখন এসে দাঁড়াচ্ছ তখন সবাই এক। সেটা কখনো আমরা দেখিনি। এই 50 বছরে এসে আমার মনে হয় যে এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন, যে যারা একসাথে কাজ করা শুরু করেছিলাম আজও একসাথে রয়েছে। অনেকে এরকম অনুষ্ঠান হলে আমাদের অনেকের কথাই মনে হয় যে সবাই থেকে এরকম একটা অনুষ্ঠান করতে পারলে ভালো হয়। হিসাব করলে ওই হচ্ছে আমাদের এখন যারা আমরা আলোচনা করছি, ও হচ্ছে তরুণতম। ওর পরে হয়তো আরও 6 থেকে 7টা স্তর আছে যে ধারাবাহিকভাবে তারা এসছে দলে এবং একই রকম দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। বাহ, মানে দিনে দিনে আসলে পরিবারটা বড়ই হয়েছে, কেউ চলে যাননি। না, আমি নিজে হয়তো এখন নিয়মিত যাই না, কিন্তু যখনই কোনো প্রযোজনা হচ্ছে সেই সময়টায় যতটুকু যে সময় দিতে পারে সবাই আসে, রিহার্সালে হাজির থাকে। এবং সেটাই হচ্ছে ভালো লাগা। মানে মন্দ লাগাটা হচ্ছে এই যে একজন মানুষ তার হয়তো অন্য কাজের জন্য, থিয়েটার তো একটা এমন সময় নয় যে আমি অন্যগুলো করে থিয়েটারটা করব। থিয়েটার হচ্ছে সবচেয়ে মনোযোগ দিয়ে করার একটা, যে কোনো শিল্প মাধ্যমে কাজ করার মূল শক্তিটাই হচ্ছে যে পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করতে পারা। তো যারা এখন করে, খুব অবাক হয়ে আমরা দেখি যে একই রকম আন্তরিকতা, আমাদের দেশের কিন্তু বহু কিছু পাল্টেছে, দৃষ্টিভঙ্গি পাল্টেছে, মানুষের চাহিদা পাল্টেছে, কিন্তু আমরা যখন দলে যাই দেখি যে হয়তো আমাদের মতোই এই ছেলে মেয়েগুলো আমাদের সময়কালে যেরকম ছিল, হয়তো চা সিঙ্গাড়া খেয়ে রিহার্সাল করছে, একই রকম পরিবেশ রয়েছে। তফাৎ হচ্ছে এই সময়ের হয়তো একটা তফাৎ আছে, কিন্তু দৃষ্টিভঙ্গিটা একই রকম আছে। বাহ, দারুণ। সময়ের কথা যখন আসছে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, বর্তমান সময়ে দাঁড়িয়ে একটি সংগঠন গড়ে ওঠা, আর সেই সময়ের সংগঠন তো এক ছিল না আসলে, কারণ তখন আপনারা এই ইন্ডাস্ট্রিটাও গড়ে তুলছেন একই সঙ্গে ঢাকা থিয়েটারের সাথে। ওই সময়টা নিয়ে যদি বলেন। হ্যাঁ, আমি একটু গোড়ার কথা, যেটা যে মুক্তিযুদ্ধ থেকে ফেরত। আমি ঢাকা থিয়েটারে, আমি এখানে উপস্থিত আছি, আফজাল হোসেন আছে, কামাল বাইজিদ আছে, মাসুম রেজা নাট্যকার এবং দেশ নাটকের, সে হচ্ছে ঘনিষ্ঠতম অনুরাগীদের একজন আমাদের নাটকের। সে বলবে বাইরে থেকে। আমি বলি কি, 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা যুদ্ধ থেকে ফিরেছি মাত্র, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কিছু ছাত্র মিলে মহামিদের নেতৃত্বে নাট্যচক্র গঠিত করলাম। সেই নাট্যচক্রে কিছু নাটক করছি। তখন সেলিম আল দীন,
আল মনসুর, কামাল আতাউর, হাবিবুল হাসান, আখতার কমল, তা বাসন্তী গোমেজ, এরকম অনেকে আমরা একসাথে হয়ে, শেখ কামাল, সব মিলে আমরা নাট্যচক্রে ছিলাম। সেখানে নাটক হতো, তারপরে একবার কম্পিটিশন হলো। সেখানে এই সেলিম আল দীনের জন্ডিসে বিবিধ বেলুন, এটি মহসিন হলের প্রযোজনা। আর আল মনসুর, শেখ কামাল, সালাউদ্দিন জাকি, শফিকুর রহমান, এরা এস এম হল, এরা একটা নাটক করলো, রোলার ও নিহাতম এলএমজি। হ্যাঁ, আর আমি মহসিন হলে সেলিম আল দীনের নাটকটা ডিরেকশন দিলাম, জন্ডিসে বিবিধ বেলুন। যা হোক, এরকম আখতার কমলের খুব সুন্দর নাম, রংহীন সিগন্যাল, শাহানুর খানের পেন্ডুলামে খুন, হ্যাঁ, এই ধরনের নাটকগুলি, নাটকের নামগুলোই কিন্তু অদ্ভুত। তো সেইখানে এই জন্ডিসে বিবিধ বেলুন প্রথম হলো সব ক্ষেত্রে। তখন মহামিদ, আমি, আল মনসুর, হাবিবুল হাসান, পীযূষ বন্দ্যোপাধ্যায় সহ যারা, বাসন্তী গোমেজ সহ সবাই, শেখ কামাল একবার এসেছিল, এসে বলল যে একটা এই নাটকগুলি কি বাইরে করা যায় না, মানে শুধু বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাইরে করলে কেমন হয়। আমরা সবাই ঠিক করব যে আমরা বাইরে নাটক করব। তখন এই ঢাকা থিয়েটার নামটাও কিন্তু মহামিদের দেয়া। ইন্টারেস্টিং ঘটনা, মহামিদ কিন্তু নাট্যচক্রেই থেকে গেল, কিন্তু আর তারপরে কাদের ছিল, কাদের খুব অ্যাক্টিভ ছিল ঢাকা থিয়েটারে। ওই প্রথম টিকিট বিক্রি করার ব্যাপার, সাগর, ফরিদুর রেজা সাগর টিকিট বিক্রি এবং টিকিট চেক এগুলি করার দায়িত্বে ছিল। তখন এই রাইসুল ইসলাম আসাদ থেকে শুরু করে সবাই এসে এই ঢাকা থিয়েটারটা করলো, পীযূষ বন্দ্যোপাধ্যায় সহ। তার পরবর্তী পর্যায়ে আমরা যে নাটকগুলি করেছি, সংবাদ, কার্টুন, এবং সেই সময় যে এই যে নাটকের থিয়েটারের কাজটা শুরু হলো, তখন নাগরিক করছে, বহুবচন করছে, আরণ্যক করছে, এই সব, এবং ঢাকা থিয়েটার। তারপরে থিয়েটার চলে আসলো রামিদুল আব্দুল আল মামুনের 74 সালে। সো এই 72, 73, 74 হচ্ছে, এটা হচ্ছে সংগঠিত হওয়ার জায়গা। এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের মতো এরকম একটা সামাজিক রাজনৈতিক বিপ্লবের পরে এইরকম সাংস্কৃতিক একটি অন্বেষণ নিয়ে যে একদল তরুণ হাজির হতে পারে, আসলে এখন যখন ভাবি 50 বছর আগের কথা, আমি একটু অবাকই হই। এবং খুবই কনস্ট্রাকটিভ একটা ব্যাপার ছিল, কোনো ডিস্ট্রাকটিভ ব্যাপার ছিল না। এবং তার শিল্পের মধ্য দিয়ে পুরো বিষয়গুলিকে দেখা, সমাজের অনুষঙ্গগুলিকে দেখা, ব্যক্তিকে দেখা, হ্যাঁ, কিন্তু সমষ্টিকে দেখা। এবং সেটি পরবর্তী পর্যায়ে সেলিম আল দীনের হাত দিয়ে কার্যত বাংলাদেশের নাটকের একটি ভিন্ন ধারা তৈরি হয়ে যায়, যেখানে আমরা সবাই জড়িত হয়েছিলাম ঢাকা থিয়েটারের নামে। 29শে জুলাই আর 30শে জুলাই 2 দিন আলোচনা হয়। নর্থ সাউথ রোডের ওখানে একটা অফিস ছিল আমাদের, সেই অফিসে আমরা করেছিলাম। এবং আজকে অনেকে নাই, সোহেল সামাদ নাই, তারপরে আমাদের ধরো হুমায়ুন ফরিদি নাই, আমাদের তো অনেক নাই, সেলিম আল দীনই নেই আমাদের মাঝে। মানে খুবই, মানে আসলে তো 50 বছর পার হয়ে 51-তে পড়বো, তো সেই 51-তে পড়াকালীন সময় আসলে কত মানুষের যে অবদান আছে, তাই না? আমার একটা বাচ্চা সূত্র ধরে বলে, যে বাচ্চা অনেক নাম করছিলেন, আমার মনে হচ্ছিল যে এই বিষয়টা বলি। যেমন আমি আমার দলের যোগদানের আগে আমি আর্ট কলেজে নাটক করেছিলাম। বাচ্চা আমাকে বলেছিলেন যে আমি সিরিয়াসলি থিয়েটার করতে চাই কিনা। তো আমি সিরিয়াসলি থিয়েটার করা কি এখন তখনও জানি না। তো ওটা বুঝতে একটা ঠিকানা দিয়েছিলেন। তখন ঢাকা থিয়েটারের নাটক হতো, রিহার্সাল হতো ডিডিএস মঞ্চ, ক্রীড়া নিয়ন্ত্রণ, হ্যাঁ, ঢাকা জেলা ক্রীড়া নিয়ন্ত্রণ স্টেডিয়ামের পাশে, স্টেডিয়ামের পাশে, মানে ডিআইটির উল্টা দিকে। ডিআইটি। তো আমি দীপ্তি যেদিন যাই, রিক্সা থেকে দেখলাম যে ফুটপাতের উপর দাঁড়িয়ে, মানে তখন রিহার্সাল হতো, ভিতরে ঢুকে রিহার্সাল শুরু করবে, সবাই জড়ো হচ্ছে। তো ওখানে আল মনসুর দাঁড়ানো, হাইউল হাসান দাঁড়ানো, পীযূষ বন্দ্যোপাধ্যায় দাঁড়ানো, সুজা, এখন হয়তো চিনবে না, টেলিভিশনে, সুজা আহমেদ টেলিভিশনে তখন নাটক করতেন। এরকম মানে আসাদ, প্রত্যেকে যাদেরকে দেখলাম তারা হচ্ছে টেলিভিশনে তখন খুবই পরিচিত মুখ। এবং ওটা দেখবার পর আর কিন্তু আমি নামি নেই, কারণ এরা দল করে। তো যাই হোক, পরবর্তীকালে দেখা গেল যে এখন যেহেতু আজকে 50 বছর, অনেকে যারা দেখছেন তাদের একটু জানা দরকার যে একই দলে শিমুল ইউসুফ, সুবর্ণ মোস্তফা, নালা আজাদ নূপুর, ফারাহ খান মজলিস, ফখরুল বাদশা মাসুম, হুমায়ুন ফরিদি, পীযূষ বন্দ্যোপাধ্যায়, রাইসুল ইসলাম আসাদ, জহিরুদ্দিন পেয়ার, মানে সর্বশেষ আমাদের শেষের দিকে, তারপরে শহীদুজ্জামান সেলিম, ফারুক আহমেদ, শমিকা স্যার, এরা সবাই এলো আমাদের শেষের দিকে। ও
শেষের দিকে না, মানে ও আমাদেরকে দুভাবে পেয়েছে। একটা পর্বে আমাদের পেয়েছে, তারপরে হয়তো যেটা একটু আগে বললাম হয়তো 4-5টা পর্বে পেয়েছে। সুতরাং ওর দিকটাও একটু শোনা দরকার, ওর দেখাটা আছে। আর আমার মনে হয় যে মাসুম, যেটা বাচ্চা একটু আগে বললেন যে বাইরে থেকে দলকে দেখা। আর এদিকে সালাউদ্দিন জাকি, প্রয়াত সদ্য মারা গেছে সালাউদ্দিন জাকি, রুবেল আহমেদ। তো মানে আসলে যাদের নাম করা হয় সবগুলোই একসাথে ঢাকা থিয়েটার একসময় আমরা কাজ করেছি। সবাই যার যার জীবনের তাগিদে হয়তো অন্য কাজ করে, কিন্তু তবু দলে আসা যাওয়া আছে। মাহবুব আলী, রফিক আহমেদ, অনেক লোক ছিল। এবং যে নামগুলো নিলেন শুধুমাত্র ঢাকা থিয়েটার না, আসলে আমাদের এই যে সংস্কৃতি জগৎ গড়ে ওঠার পেছনে এদের তাদের সবার অনেক অবদান আছে। আমি একটু মাসুম রেজার কাছে যেতে চাচ্ছিলাম যে ঢাকা থিয়েটারকে আসলে আপনি কিভাবে দেখেছেন? না, ঢাকা থিয়েটারে কিন্তু দেখেন, আমি শুরু করি ঢাকা থিয়েটারের বদনাম দিয়ে। কি জন্য? সেটা হচ্ছে যে ঢাকা থিয়েটারকে আমরা যারা ঢাকা থিয়েটারের দর্শক এবং থিয়েটারের, শুধু আমি ঢাকা থিয়েটারে যুক্ত না, কিন্তু থিয়েটারের সাথে যুক্ত, আমরা বলতাম এলিট থিয়েটার বলতে যেটা বোঝায়, মানে ওনাদের দিকে খালি তাকিয়ে থাকতে হবে, হ্যাঁ, এবং ওনারা একটা অন্য জায়গার, অন্য লেভেলের। কেন এটা আমাদের কাছে মনে হতো। কারণ কি আমি বলি, দেখেন বাংলাদেশে বিচিত্রা বলে একটি পত্রিকা ছিল, তখন শিক্ষিত পরিবারের প্রায় প্রত্যেক পরিবারে এই পত্রিকাটি রাখা হতো। খুবই জনপ্রিয় একটা পত্রিকা। সেই বিচিত্রার যে কাভার স্টোরি, সেই কাভার স্টোরিতে ঢাকা থিয়েটার তখন কীর্তনখোলা করছে, সেই কাভার স্টোরিতে সেলিম ভাই, বাচ্চু ভাই এবং আপনাদের নাটকের ছবি দিয়ে বিচিত্রার কাভার স্টোরি হচ্ছে ঢাকা থিয়েটারকে নিয়ে, ঢাকা থিয়েটার নাটক নিয়ে। আর আজকে সেই 50 বছর পরে চ্যানেল আইয়ের মতন একটা এরকম চ্যানেলে আমরা ঢাকা থিয়েটারকে নিয়ে 50 বছর পূর্তির অনুষ্ঠান করছি। ফলে ঢাকা থিয়েটারকে আমি কেন ওইভাবে বলছি, সেটা কিন্তু কোনো খারাপ দিক থেকে না, আমরা সবসময় এটা ভেবেছি। কিন্তু ঢাকা থিয়েটার আমাকে আকৃষ্ট করেছে যে কারণে, সেটা হচ্ছে যে সেলিম আল দীন তো অবশ্যই আছে, সেলিম আল দীন আমার শিল্প ভাবনার গুরু। কিন্তু তারপরও আমি মনে করি যে ঢাকা থিয়েটার মূলত যে জাতীয় নাট্য আঙ্গিক এবং বাংলা থিয়েটারের যে আঙ্গিক হওয়া উচিত, সেই আঙ্গিকের যে অনুসন্ধান করেছে, সেটা তাদের জার্নি হিসেবে তারা দেখেছে, এবং সেই জার্নিতে তাদের যে শ্রম, মেধা, ঘাম সম্পূর্ণরূপে সেটাতে নিবেদন করেছে। এইটাই হচ্ছে আমি মনে করি ঢাকা থিয়েটার। যেমন ঢাকা থিয়েটারের আগের নাটকগুলো যেগুলো বললেন, সংবাদ, কার্টুন কিংবা সর্প বিষয়ক গল্প, অথবা জন্ডিস ও বিবিধ বেলুন, অথবা মুনতাসির ফ্যান্টাসি, এই যে নাটকগুলো, বা আতরাদির নীলাভ পাঠ, আরেকটা আছে করিম বাউলের, অথবা মূলমুখ, এই যে নাটকগুলো করছে, সেই নাটকগুলোর ভিতরে কিন্তু কিছুটা ইউরোপিয়ান ধাঁচও আছে। বাচ্চু ভাইয়ের ডিরেকশনের ভিতরেও তখন কিন্তু কিছুটা বাইরের জগৎ থেকে নিয়ে আসা ধাঁচ আছে। কিন্তু তারপরে যে একটা সিদ্ধান্ত করে যে শেকড় সন্ধান, এটা ঢাকা থিয়েটারের সবচাইতে আইকনিক শব্দ বলবো, আমি টার্ম বলবো, শেকড়ের সন্ধান। এই যে শেকড়ের সন্ধানে তারা মগ্ন হলেন, তারা আসলেন 80-র দশকে। আগেরগুলো যতগুলো নাটক বললাম 80-র দশকের আগে, 70-এর দশকে। গ্রাম থিয়েটার নিয়েও নিশ্চয়ই আজকে গ্রাম থিয়েটারটা আরেকটু পরে, কিন্তু 80-র দশকে যখন আসলো, যখন আমরা পেলাম কেরামত মঙ্গল, কীর্তনখোলা, হাত হদাই, জৈবতী কন্যার মন, এই যে চাকা, এই নাটকগুলো যখন আসলো, তখন কিন্তু আমরা বুঝলাম যে আসলে নাটক থিয়েটার, দেশের থিয়েটার, দেশীয় থিয়েটার, দেশজ থিয়েটার, যতভাবেই বলা যাক, সবগুলো ঢাকা থিয়েটারকে এই নামগুলোতে ডাব করা যায়। এই হচ্ছে ঢাকা থিয়েটারের একটা জায়গা। যেমন আমরা যখন কীর্তনখোলা দেখতে গেলাম, আমি তখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ি বা পড়বো, এরকম একটা অবস্থা আর কি। 81 সাল, হ্যাঁ, আমি তখন ইউনিভার্সিটিতে কেবল ভর্তি হয়েছি। আমি যখন দেখছি যে যেই দরজা দিয়ে আমরা দর্শকরা ঢুকি মহিলা সমিতিতে, সেই দরজা দিয়ে চলো যাই কীর্তনখোলা গাইতে গাইতে, ঢোল টোল এগুলো নিয়ে যখন একটা পুরো শিল্পীর দল এসে মঞ্চের ওখানে যাচ্ছে, মঞ্চের গঠনটাও, এখানে তো মঞ্চের যিনি সবসময় ডিজাইন করেন আফজাল ভাই উপস্থিত আছেন, এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আমাদেরকে সত্যি চমকিত করেছে। আমি শুরুতে কেন বলেছি এলিট, মানে তারা থিয়েটারটাকে থিয়েটারের মতন করে নিয়ে থিয়েটার চর্চাটা করেছে। আমরা কিন্তু অনেকেই আছি কি, একে গুছিয়ে ওকে গুছিয়ে নিয়ে কোনো রকম একটা অমুকের নাটক নিয়ে এসে করলাম। ঢাকা থিয়েটার সেটা করে নাই। কিন্তু ঢাকা থিয়েটার দেখেন, গ্রুপ থিয়েটারের সবচেয়ে বড় যে চরিত্র, সেটি হচ্ছে তার নিজস্ব নাট্যকার হতে হবে, তার নিজস্ব কি বলবো ডিরেক্টর হতে, এবং তার নিজস্ব শিল্পীবৃন্দ হতে, যারা অভিনয় করবে। ঢাকা থিয়েটারের স্লোগানই আছে, মৌলিক নাটক মঞ্চায়নে বাংলা নাটকের মুখ। এক্স্যাক্টলি, সেই যে থিয়েটারের জন্য থিয়েটার করা এবং অনুসন্ধান করা একটা বাংলা নাটকের শেকড়টা কোথায়, বাংলা নাটকের আঙ্গিকটা কি, এইটাই হচ্ছে ঢাকা থিয়েটারের সবচেয়ে বড় জায়গা। এবং এখানে আমি একজনের নাম উল্লেখ করব, সাজেদুল আওয়াল শামীম ভাই। তার ফণী মনসা একটা নাটক, সেটিও একটি অসাধারণ নাটক, কিন্তু ওই যে
ব্রাহ্মণবাড়িয়ার ওই নদীটা যে তিতাস তিতাস নদী। নদী, তিতাস। তার আশপাশের মানুষের জীবন, উনিও কিন্তু একটা অন্য একটা জায়গার ওটা অনুসন্ধানে করেছে 80 সালে। 80 সালে, হ্যাঁ। এই যে নাটকগুলো সব মিলিয়ে, তারপরে কেরামত মঙ্গলে যেখানে আফজাল ভাই একটি চরিত্র করেন চশমা ডাকাত, সংলাপ নিশ্চয়ই আমরা আফজাল ভাইয়ের কাছ থেকে শুনতে পাবো। সব মিলিয়ে, আর বিশেষ করে সেলিম আল দীন বাংলা নাটকের যে অবস্থান তৈরি করলেন, নিজের অবস্থান, সেই অবস্থানের দিকে সত্যিকারের অর্থে আমাদের তাকিয়ে থাকতে হবে, এবং সেই যে তাকানোর ক্ষমতাটা আমরা অর্জন করেছি সেটির জন্য আমাদেরকে গর্ববোধ করতে হবে। এটা হচ্ছে সব মিলিয়ে আমার কাছে ঢাকা থিয়েটার। দারুণ বললেন। আমরা একটু কামাল বাইজিদের কাছে যাই। শুনছেন অনেকক্ষণ, ঢাকা থিয়েটারের সঙ্গে আপনার জার্নিটা নিয়ে শুনি একটু। আমার পাশে যিনি বসে আছেন আফজাল ভাই, আমি তার হাত ধরে ঢাকা থিয়েটারে জয়েন করেছি। আচ্ছা, বুঝছেন না, সেই 1977 সালে, তখন সবে মাত্র আমি কলেজ থেকে পাশ করেছি। তারপর থেকে ঢাকা থিয়েটারের জার্নি এখন প্রায় 47 বছর হয়ে গেল কাজ করছি। আমি কিন্তু একটু অন্যভাবে দেখি, আমার অনেক গর্ব করার জায়গা আছে। আমি যদি ন্যূনতম শিক্ষিত হয়ে থাকি, তাহলে কিন্তু বাচ্চুয়ের কাছে শিক্ষা পেয়ে আমরা কিন্তু শিক্ষিত হয়েছি, যদি সমাজ সচেতন যদি বলে থাকি। আর নাটকের ব্যাপারে আমি দেখেছি, আমার শুধু দেখার বিষয়, আমার জীবনে অনেক কিছু বিষয় আছে, সেখানে নাটক দেখাটা বিষয়। হুমায়ুন ফরিদির মতো অভিনেতার সাথে অভিনয় করেছি, সুবর্ণা মোস্তফার মতো অভিনেত্রীর সাথে কাজ করেছি, শিমুল ইসুফের মতো কাজ করেছি, এদের সাথে কাজ করেছি। ঢাকা থিয়েটার কিন্তু বাংলাদেশের প্রথম নাটকের দল যারা 100তম মঞ্চায়ন করে, শকুন্তলার প্রথম নাটকের দল। ঢাকা থিয়েটারে আমাদের যখন নাটক করতাম আমরা আরও আগে, মহিলা সমিতিতে টিকিট ব্ল্যাক হতো, ঢাকা থিয়েটারের নাটকের টিকিট ব্ল্যাক হতো। আমরা সেগুলো দেখেছি। আমরা সেই সময়কার 70 দশক 80 দশকের আমরা যারা নাট্যকর্মী, মানে এখনও চলে আসছি, আমরা দেখেছি যে স্বর্ণযুগটা আমাদের। তো সব কিছুর একটি সময় থাকে যে কিভাবে চলে আসবে। ঢাকা থিয়েটার তার আস্তে আস্তে ম্যাচুরিটি হয়েছে, কাজ করছে। এখন ধরেন ঢাকা থিয়েটার শিল্প নিয়ে গবেষণা করে, এই জায়গায় চলে গেছে। এখন আমাদের ওই কাজটা, যে নাটকগুলো সবাই অনেকেই ভালো নাচ করে, এখন তরুণরা অনেক ভালো কাজ করছে। কিন্তু বাচ্চু ভাইরা যখন তরুণ ছিল, আফজাল ভাইরা যখন তরুণ ছিল, আসাদ ভাইরা যখন তরুণ ছিল, তখন যে বিস্ময় ঘটেছিল, সেই বিস্ময়ের একটি উদাহরণ আমি বলি। আমরা কিন্তু প্রথম সরকারিভাবে অনেকেই কলকাতায় গিয়েছে বা ভারতবর্ষে গেছে নাটক করতে, আমরাই কিন্তু একমাত্র দল প্রথম বাংলাদেশ থেকে বেসরকারিভাবে নাটকের দলের আমন্ত্রণে কলকাতায় নাটক করতে যায়, কীর্তনখোলা, 1985 সালে। তখন কিন্তু শম্ভু মিত্র একটি কথা বলেছিলেন। শম্ভু মিত্র বলেছিলেন, গঙ্গার ঘোলা জলে পদ্মার স্বচ্ছ জল ঢেলে দিয়ে গেল বাংলার ছেলেরা। বুঝছেন, আমাদের নাটকটা কিন্তু আমরা ওই জায়গায় গর্ব করি। আমরা টেম্পেস্ট করেছি, আমরা 2012 অলিম্পিকে টেম্পেস্ট করে আসছি। পৃথিবীতে 36টি ভাষায় টেম্পেস্টের নাটক, এই যে শেক্সপিয়ার নাটক হয়েছে, বাংলা ভাষার নাটকটা বাচ্চু ভাই ডিরেকশন দিয়েছে। আমরা গর্ববোধ করি, কিন্তু আমাদের গর্বের অনেক জায়গা আছে, সহস্র জায়গা আছে। আমি সেই গর্বিত একটি সন্তান, একজন নাট্যকর্মী। এখনও ভালো লাগে বাচ্চু ভাই, আফজাল ভাই, মাসুম ভাইয়ের পাশে আমরা যারা কাজ করছি, আমরা মনে করি যে আজীবন যতদিন কাজ বেঁচে থাকবো, ঢাকা থিয়েটারের সাথে একজন কর্মী হিসেবে থেকে থাকবো। বাহ, দারুণ বললেন। নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, আপনার কাছে একটু যেতে চাই। এই যে 50 বছরে আসলে বাংলাদেশও তো নানা সময় পার করেছে, এবং রাজনীতি সচেতনতা, সমাজ সচেতনতা তো আসলে মঞ্চনাটকের একটা বড় বৈশিষ্ট্য। সেই জায়গায় আমাদের এখানে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, স্বৈর শাসন আসলো, অনেক ধরনের আন্দোলন সংগ্রাম, তার মধ্যেও তো আপনার নাট্যচর্চা হয়েছে, সমাজকে নিয়ে কথা বলেছেন, রাষ্ট্রকে নিয়ে কথা বলেছেন, সেই জায়গাটা নিয়ে যদি বলেন। প্রথমত ঢাকা থিয়েটারের একটা জিনিস আমরা শুরুতেই ঠিক করেছিলাম, সেলিম আল দীন আমি, এবং তখন অবশ্য শফিকুর রহমান, সালাউদ্দিন জাকি বা যে মোকাররম হোসেন, এখন বিদেশে শিক্ষকতা করে, এরা প্রথম সংবাদ কার্টুনের অভিনেতা মোকাররম হোসেন। তো যাক, এরকম তো অনেকেই ছিল, ফখরুল বাসার, মাসুম সহ অনেকেই ছিল। তো আমাদের একটা সিদ্ধান্ত হয়েছিল যে আমাদের একটা রাজনৈতিক আদর্শটাকে মুক্তিযুদ্ধের আদর্শটা, মুক্তিযুদ্ধের যেসব মুক্তির কথা বলেছে সেটা একটা আদর্শ থাকবে, আরেকটা হচ্ছে শিল্প আদর্শ থাকতে হবে। ওই যে মাসুম যেটা বলছিল, আমরা প্রথমে কিন্তু একটু পশ্চিমা আঙ্গিকেই নাটক করেছি, কারণ আমাদের এক্সপোজার এর বেশি কিছু নেই। সেলিম আল দীনের এক্সপোজারটা ছিল। সেলিম গ্রামে গ্রামে, ওর বাবা যেহেতু কাস্টমসে চাকরি করতো, ঘুরে বেড়াতো বাবার সাথে, তখন সে নানা কিছু দেখেছে যেটা আমার বাবা আমলা ছিল, আমার দেখার সুযোগ হয়নি, জন্ম ঢাকায়, বড় হওয়া ঢাকায়। কিন্তু সেলিম আমাকে খুব গ্রুমিং করেছে এই ব্যাপারে, করাতে আমি গ্রামে যাওয়া শুরু করলাম, এবং মুক্তিযুদ্ধের সময় গ্রামে যাওয়ার অভিজ্ঞতাটা আমার ভীষণ রকম কাজে দিয়েছিল, এবং বিশেষ করে সাধারণ মানুষের সাথে থাকা। এইখান থেকে আমার মনে হচ্ছে যে শিল্পটা
তখনও কিন্তু যুদ্ধের সময় কিন্তু এটা ভাববেন না যে সব বন্ধ ছিল না, কীর্তন কিন্তু হয়েছে, পালাগান কিন্তু হয়েছে, যুদ্ধের মধ্যে পালাগান হয়েছে, যুদ্ধকে নিয়ে পালাগান করেছে, এত সাহসী এরা। কবি গান করেছে, যুদ্ধকে নিয়েই কবি গান করেছে, তখন বঙ্গবন্ধুকে নিয়েই কবি গান করতো। তো সেই অবস্থায় আমাদের যাত্রাটা শুরু। শিল্প আদর্শ আছে, আমরা মৌলিক নাটক এবং দেশজ নাটক করব, নাট্যরীতির একটা বদল চাই, মৌলিক বদল চাই। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা একটা রাজনৈতিক চিন্তা, স্বচ্ছতা থাকতে হবে আমাদের। কোনো দল করাতে কোনো অসুবিধা নাই, কিন্তু দলকেও করতেই হবে এমন কোনো কথা নেই। আরেকটি বিষয় হচ্ছে দলটি ভাঙেনি, এটা অদ্ভুত একটা ব্যাপার, তাই না? সবাই বলে, কারণ এখানে কোনো কমিটি নেই আসলে, আমরা সবাই একসাথে বসে যা মনে হয় সেটা বলি, সেটা একজন কেউ দায়িত্ব নেই, যে নাটকের নির্দেশনা করে সে হচ্ছে তখনকার মতো সেই পিরিয়ডটার জন্য সে এই দলটির পরিচালক হিসাবে কাজ করে। মিলিটারি একাডেমির মতো অবস্থা। যদিও এটা শুরু হয়েছিল মহামিদ, সেলিম আলদিন আর আমি, এই তিনজন আমরা আহ্বায়ক ছিলাম, ত্রয়ী। তারপরে হামিদ তো করলো, আর সেলিম ঠিক সাংগঠনিক ব্যাপারে আগ্রহী ছিল না। হ্যাঁ, সুতরাং সেলিম আস্তে আস্তে চুপ করে গেল। কিন্তু সেলিম যেখানে মনোনিবেশ করলো, সেটি আসলে শুধু ঢাকা থিয়েটার বলে নয়, সামগ্রিক বাংলা নাট্যে একটা নতুন সংযোজন করলো। এটি আমি মনে করি, যেটা মাসুম রেজা বললো দেশজ নাটকের কথা, মৌলিক নাটকের কথা, তুমিও বলছো মৌলিক নাটকের কথা, তা তো আছে। এবং রীতি, আমার কথা কি, সেলিম যে জিনিসটা ঢাকা থিয়েটারের মাধ্যমেই ঘটেছে, সেটা হচ্ছে সেলিম আলদিনের লেখায়, সেটি 1 নম্বর হচ্ছে বিষয়, 2 নম্বর হচ্ছে চরিত্রগুলো একেবারে প্রথিত মাটিতে, বাংলার মাটিতে, এবং ওর আচরণ, চরিত্রগুলোর আচরণ এবং তার ভাষা, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাষা, নাটকের ব্যবহার্য বস্তু সমূহ। হ্যাঁ, ব্যবহার্য বস্তু সমূহ। এবং সেলিম আলদিন একমাত্র নাট্যকার সম্ভবত, এখানে না বিদেশেও, যার নাটকে একটা ছোট্ট কীট পতঙ্গ থেকে শুরু করে, মানুষ থেকে শুরু করে, বৃক্ষ থেকে শুরু করে, তৃণলতাকে শুরু করে, একেবারে পানির নিচে যে জলজ প্রাণী আছে এবং আছে, তৃণলতা আছে, এগুলি পর্যন্ত সেলিমের নাটকে ভিড় করে। অর্থাৎ একটা দেশকে, একটা সমাজকে সম্পূর্ণভাবে একটা জনপদকে তুলে ধরে, ভৌগোলিকভাবে, সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে। এবং ভাষাগত পরিবর্তনটা কি হলো, ও তো দাড়ি, সেমিকোলন, কমা এগুলো তুলে দিল। ও বলে যে এগুলো হচ্ছে ইউরোপিয়ান আঙ্গিক, নিমজ্জনে। হ্যাঁ, নিমজ্জনে, যেগুলো আমি করব না, আমার কোনো দাড়ি কমান থাকবে না, কোনো সংলাপ থাকবে না, তোমরা যেভাবে ইচ্ছা এগুলি বলবে। তো সেখানেই একজন ডিরেক্টরের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ঢাকা থিয়েটার একটু সরে আসলো কীভাবে অন্য যে জায়গা থেকে, সেটা হচ্ছে সেলিম আলদিন একটা ফ্যাক্টর, আরেকটা হচ্ছে যে ওই যে সংলাপ দিয়ে দিচ্ছে না, সুতরাং এই টিমটাকে কিন্তু নিজেকে তৈরি করতে হচ্ছে ওটা মন্থন করে। যার জন্য আমার মনে হয়েছে যে এই দলটা না ভাঙার পিছনে এটাও কাজ করেছে, কেউ তো আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাবে না, আমি সত্যি কথা বলি, কোনো মানুষ তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না, আমি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এটা বলতো, ও তো বাংলাদেশের নাগরিক। 1, 2 নম্বর হচ্ছে নিজের দেশের নাটক করব, নিজের রীতিতে, নিজের আঙ্গিকে, নিজের সুরে। সুরটা আমাদের দেশের লোকের তো একটা সুর আছে, আমরা একটু জোরে কথা বলি, কারণ কি আমাদের এখানে পানির কলকল শব্দ আছে, বাতাস আছে, ভাটি বাংলা। তো আমি কলকাতায় এটা জিজ্ঞেস করেছিলাম, আপনারা একটু খুব ভালো বাচ্চু, কিন্তু একটু জোরে কথা বলো। আর যে আমরা তো ভাটি বাংলার লোক, আমাদের সারাক্ষণই শব্দ থাকে, বাতাস থাকে, আর কোলাহল পছন্দ করি, হ্যাঁ, অনেক বেশি। তো এটা হবেই। আমি কি এখানে ওই যে আপনার জাস্ট যে আমরা যে বলছি যে বাংলা নাট্যের আঙ্গিক, এই জায়গায় কিন্তু আমার মনে হয় যে ঢাকা থিয়েটারের আরেকটা উত্তরণ আছে, যেটাকে আমি জানি না যে আমরা আরো চর্চায় আমাদের আসা উচিত। যেমন যদি বনপাংশুল নাটকটা আমি নিই, সেখানে প্রথমে তো সেলিম ভাইয়ের যে জার্নি, সেটাই তো ঢাকা থিয়েটারের জার্নি। বাচ্চু ভাই ও সেই জার্নিরই আরেকজন, মানে আর কি, যিনি ইয়েটা ধরে রাখেন, স্টিয়ারিংটা ধরে রাখেন। আমি জাস্ট ছোট ছোট দুটো করে, হ্যাঁ, পাঁচালী আঙ্গিক, যিনি যখন বনপাংশুল লিখলেন, সেখানে তিনি লিখছেনই বললাম কিন্তু পাঁচালীর একটা অংশ, কথা, দিশা, নাচারি, এই যে সংলাপটা, হ্যাঁ, এইগুলো করে উনি লিখছেন পাঁচালীর একদম। অর্থাৎ সেলিম ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত আলোচনায় সেলিম ভাই যেটিকে সত্যি সত্যি জাতীয় নাট্য আঙ্গিক বলে তিনি স্বীকৃতি দিয়েছেন এবং বলেছেন, সেটি কিন্তু পাঁচালী। এবং পাঁচালী ফর্মে উনি প্রাচ্য এবং এটা বনপাংশুল, এই দুটো লিখেছেন। এবং এইখানে আমি একটা ছোট্ট কথা বলবো, আমি ব্যক্তিগতভাবে বিশ্বের অনেক দেশে অনেক জায়গার থিয়েটার দেখেছি, এবং এগুলো সবই ইংরেজিতে বা সেখানকার ভাষায়,
কিন্তু আমার দেখা যদি শ্রেষ্ঠ কোনো দৃশ্যের কথা যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে কোন দৃশ্য সবচাইতে বেশি তোমাকে আলোড়িত করেছে, তা আমি বলবো বনপাংশুল নাটকটির গুনিনের বৃক্ষ প্রবেশ। নিশ্চয়ই মনে আছে আপনাদের, গুনিনের বৃক্ষ প্রবেশ। একদিকে শিমুলাপা একটা হামিং ধরেছেন, মালকোষ রাগের তান পুরোটা ধরা আছে, আর গুনিন সবার কাছ থেকে যে ভিক্ষা প্রার্থনা করছে সে বৃক্ষ প্রবেশ করবে, হ্যাঁ ভাত, এইগুলো সে চাচ্ছে। এবং এই যে দৃশ্যটা আমাদেরকে এমন একটা জায়গায় পর্যায়ে পৌঁছে দেয় যে আমরা কিন্তু গুনিন বৃক্ষে প্রবেশ করে না, কিন্তু আমরা নিজেরাই ওই বৃক্ষের ভিতর প্রবেশ করি। গুনিন যে উদ্দেশ্য ওই বৃক্ষে প্রবেশ করতে চাই, আমরা যেন সেই উদ্দেশ্য নিয়ে ওই বৃক্ষে প্রবেশ করি। এই যে একটা দোতনা তৈরি করে মঞ্চে, এটি আমার দেখা সত্যি। আমি বাচ্চু ভাইকে বলেছি যে বাচ্চু ভাই, আপনার নির্দেশনার যত নির্দেশনা আমি দেখেছি এই লেভেলে আমি সত্যি করতে আমি অন্য কোনো নাটকও আমাকে এইভাবে কথা শুনতে শুনতে আমার মনে হলো যে এই বিষয়টি আমি বলা দরকার। 50 বছর যখন বলছি, দুটো উল্লেখযোগ্য ঘটনা। একটা হচ্ছে মাসুম যখন বলছে যে এলিটদের, তখন কিন্তু মনে পড়ছে যে আমরা যারা থিয়েটার করতে এসেছি প্রত্যেককে কিন্তু মঞ্চ ঝাড়ু দিতে হয়েছে, মিলনায়তন ঝাড়ু দিতে হয়েছে, চেয়ার সাজাতে হয়েছে, টিকিট বিক্রি করতে হয়েছে, দরজায় দাঁড়াতে হয়েছে। এমন না যে থিয়েটার করতে এসেছি, অভিনয় করতে এসেছি। সুতরাং প্রত্যেককে খেটে খুঁটে একটা জায়গায় দাঁড়াতে হয়েছে, প্রত্যেকটা কর্মীকে। এক। আর দ্বিতীয়টি হচ্ছে যে আজ অবধি এই 50 বছর পর্যন্ত ঢাকা থিয়েটার যে প্রযোজনাগুলো করছে সেগুলো মাসুম আলাদা একটা দলের, মাসুমই বলতে পারবে সবচেয়ে ভালো, কারণ আমরা আমাদেরটা তো বলবোই। সেটা হচ্ছে যে এ যাবৎ প্রত্যেকটি প্রযোজনাই পূর্বের প্রযোজনার চেয়ে আলাদা, মানে সব দিক দিয়ে, ভাষায়, বিষয়ে, প্রয়োগে সব কিছু আলাদা। কিন্তু সেই আলাদাটা ওরকম প্রশংসা নেওয়ার কিছু নেই। প্রশংসা পাওয়ার বিষয় হচ্ছে এই যে দর্শক বরাবরই এই নতুনের সঙ্গে ছিলেন একেবারে শুরু থেকে। সেটা হলো আপনারা দেখেন ঢাকা থিয়েটারে মাসুম ভাই বললেন যে ফণী মনসা নাটকের মাধ্যমে প্রথম প্রসিনিয়ামকে ভেঙে ঢাকা থিয়েটার বেরিয়ে আসে মঞ্চে, মিলনায়তনের ভিতরে এই প্রথম। তারপর আমরা কীর্তনখোলা, কেরামত মঙ্গল, যেটা বললেন যে আপনার বনবাংশলে একেবারেই ভিন্ন কাঠামো। ইভেন আমাদের প্রাচ্য, মানে একেবারে যারা নাটক না দেখেছে তার বুঝতে পারবে না প্রাচ্যের কি খেলা, ম্যাজিক তৈরি করেছে বাচ্চু ভাই সেখানে। পোয়েট্রি, হ্যাঁ, সেখানে কবিতা। বাচ্চু ভাই আসলে কি করে, আমরা বাচ্চু ভাই চলমান ছবিটিকে চলমান করে ফেলে, এইটাই হইলো বাচ্চু ভাইয়ের কাজ। আফজাল ভাই যেটা বলছিলেন যে সবগুলো নাটক প্রথমটা থেকে পরেরটা আলাদা। দেখেন আমরা কিন্তু ট্রিলজি বলি একটা, সেলিম ভাইয়ের ট্রিলজি যদি আমি বলি, কীর্তনখোলা, কেরামত মঙ্গল, হাতহদাই, তিনটি একদম তিন স্বাদের হাতহদাই একটা কোস্টাল এরিয়ার মানুষের সামুদ্রিক জীবন দিয়ে কীর্তনখোলা একটা যাত্রা কেন্দ্রিক একটা জীবনের কেরামত মঙ্গল সেই স্বাধীনতা আসা পর্যন্ত কিভাবে কেরামতের জীবন সেটা দেখাচ্ছে। তিন ধরনের। কিন্তু সেলিম ভাই যেটা বাংলা নাটকে দিয়ে গেছেন সবচেয়ে, যেটা হচ্ছে মহাকাব্যিক দোতনা। পৃথিবীতে বহুত এপিক জন্ম নিয়েছে, সেই গ্রিক থেকে শুরু করে হোমারের দুটো এপিক যদি আপনি বলেন, এপিক হয়েছে। বাংলাদেশে কোনো এপিক হয় নাই। বাংলাদেশে ঢাকা থিয়েটারের এই নাটকগুলোই শুধু মহাকাব্যিক যে দাবি, মহাকাব্যিক মানে কি, বিভিন্ন শহর, বিভিন্ন প্রজাতি, বিভিন্ন সমাজ এবং মানুষ, এই দিয়ে তো মহাকাব্য হয়। মহাকাব্য রচনার নিয়মই এটা, ব্যক্তি নির্ভর, সমষ্টি নির্ভর। এই যে মহাকাব্যিক দোতনা, এটা কিন্তু ঢাকা থিয়েটারের নাটকেই একমাত্র সেলিম আল দীন বুঝে এটাকে তৈরি করে গেছেন। আমি মনে করি ঢাকা থিয়েটারকে যদি ব্যাখ্যা করতে হয়, ঢাকা থিয়েটারকে নিয়ে যদি কথা বলতে হয়, এটা সবচেয়ে বড় বিষয় যেটা তাদের সাথে যুক্ত করতে হবে। এটি তাদের দাবি, আমরা দেখি দূর থেকে। এই একদম। এবং সেলিম আল দীন যেমন ঢাকা থিয়েটারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিলেন, তেমনি ঢাকা থিয়েটারও সেলিম আল দীনের নাটককে দারুণভাবে প্রকাশ করেছে। বাচ্চু ভাই না হলে সেলিম ভাই হতেন না, সেলিম ভাই না হলে বাচ্চু ভাই হতেন না। সময়ের কথা আমরা বলছিলাম যে মানুষের কথা বলা, সময়ের কথা বলা, বাস্তবতার কথা বলা। আজকে এখানে বসে বলা যতটা সহজ মনে হচ্ছে, সময় তো সবসময় আসলে সেটা নিশ্চয়ই সাপোর্ট করে না। প্রতিকূল পরিবেশও আছে, কঠিন সময় নিশ্চয়ই পার করেছেন, সত্য বলতে গিয়ে বাধা পেয়েছেন। সেই চ্যালেঞ্জেসগুলো জানি আমি কিছু আজকে বলবেন কি কিছু? মানুষের তো আসলে সমস্ত বড় ঘটনা শিল্পের মধ্যে ঘটছে, এটা হচ্ছে আমাদের দেশের একটা পূর্ব ধারণা থাকে। যা কিছু বড় ঘটনা ঘটছে শিল্পের মধ্যে ঘটছে, এবং প্রতিকূলতা প্রতিরোধ কিন্তু শিল্পকেই সবচেয়ে বেশি
ভোগ করতে হয় বা মুখোমুখি দাঁড়াতে হয়। আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটা আন্দোলন করেছিলাম, রাস্তা নাচাও, থিয়েটার করা, রাস্তায় নাচানো, মানুষ রাস্তায় নেমে পড়ে জাস্ট মানুষকে ইনভলভ করা, এবং সেটা জীবনের গল্প বলে মানুষকে সচেতন করার যে একটা বিষয়। এটা চরকাঁকড়ার ডকুমেন্টারি ছিল নাটকটা, এবং সেটার জন্য কিন্তু আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল 1976 সালে। 77 সালে আমাদেরকে অ্যারেস্ট করেছে 77 সালে। 74 সালে একটা ঘটনা ঘটেছে, সংবাদ কার্টুন চলছে বঙ্গবন্ধুর সময়, তখন হঠাৎ করে এসে পুলিশ এসে আমাদেরকে, তখন রেজাউল হায়াত ছিল পরে সেক্রেটারি ছিল ঢাকার ডিসি, ওনারা এসে বললো যে এরকম এই নাটক করা যাবে না, কেন, এটা সরকারের বিরুদ্ধে নাটক। তো আমি শেখ কামালকে ফোন করলাম। শেখ কামাল তো আমাদের ঢাকা থিয়েটারে জন্মের সাথে জড়িত, পরে মারা গেছে। প্রথম সেই সংবাদ কার্টুনের শোয়ের মূল টাকাটা, প্রথম টাকাটা ওর দেয়া। তখন আমাদের 300 টাকা খরচ হতো, ও 200 টাকা দিয়েছিল আমাদেরকে। এবং বলছে আমি তো কাজ করতে পারবো না, এই টাকাটা আসাদ আর পীযূষকে দিয়েছিল, আমার এখনো মনে আছে। শেখ কামাল বলল যে বাসায় চলে আয়, আব্বা আসতেছে। তো আমি তাড়াতাড়ি বেবি ট্যাক্সি নিয়ে বাসায় গেছি। একটু পরে পল্টু ভাই এখনো বেঁচে আছে আওয়ামী লীগের, আর রেজাউল হায়াত সহ ঢুকলো। তো বঙ্গবন্ধু জিজ্ঞেস করতেছে, এই বাচ্চারা কি নাটক করছে যে তোমরা বন্ধ করে দিচ্ছ? বলে স্যার এটা খাওয়া পাওয়া যাচ্ছে না, তখন দুর্ভিক্ষ অবস্থা শুরু হচ্ছে, হ্যাঁ, তো খাওয়া পাওয়া যাচ্ছে না, শুধু দড়ি পাওয়া যাচ্ছে। তো বলে যে আচ্ছা এরকম করছিস নাকি? আর আমি জি এরকম দৃশ্য আছে। তো হ্যাঁ করছে, তো কী হয়েছে, দেশে তো খাওয়ার অভাব আছে, তুই নাটক বন্ধ করে দিতে হবে তার জন্য। যে ইমাজিন, মানে আমি ভাবি মাঝে মাঝে এটা। এবং তারপরে বলছে যে না স্যার আরেকটা বিষয় আছে। বলে কি? বলে ওই দড়ি দিয়ে ফাঁসি কাছে খাওয়া না পেয়ে। তখন আমাকে জিজ্ঞেস করছে বঙ্গবন্ধু, যাই এটার অর্থটা কি, এটা কেন করছে? আমি থাকে না শিল্পে তো আমরা আগাম বলতে পারি, এটাই তো শিল্প না। বলছে না ঠিক আছে করছিস, হ্যাঁ ছেড়ে দাও, ওরা নাটক করুক, ওরা ওদের কথা বলবে না, ওরা করুক, যাও। ওই দিন সন্ধ্যার সময় আবার নাটক করেছি আমরা। সো ইসি আমরা বাধা পেয়েছি, বাধা অতিক্রমও করেছি, এবং সেটারও নানা সময়ে আছে। অতীত নিয়ে অনেকখানি কথা বললাম, এবং বর্তমানে চলে আসেন নাসিরউদ্দিন ইউসুফ। আফজাল হোসেন, আপনার কাছে জানতে চাই, বর্তমানে আমাদের যে নাট্য জগৎ, তা নিয়ে আপনার উপলব্ধি বা আপনার মতামত কি, কি অবস্থায় আছি আমরা? আমি বলেছি এক ফাঁকায়, বলেছি যে যখন আমরা যাই রিহার্সালে যাই, দেখি যে একটা সিঙ্গাড়া খাচ্ছে, একটা চা, এক কাপ চা, ও এই জীবনটা কিন্তু এখনও যাপন করে। আমরা যদি আর নানা দিকে তাকাই, নানা ধরনের প্রলোভন আছে, নানা ধরনের চাহিদা আছে, কিন্তু এই তরুণদের মধ্যে এখনো পর্যন্ত মঞ্চ নাটকের প্রতি এই নিবেদনটা আমি প্রবলভাবে প্রত্যক্ষ করি, সেটা সম্মানও করি, ভালো লাগে। এটি যতদিন আছে ততদিন আশা করার অনেক কিছু আছে। আরেকটা জিনিস হচ্ছে, আমি বাচ্চু ভাইয়ের কথা সূত্র ধরে বলবো যে দর্শকেরও কিন্তু দায় রয়েছে। আমি অনেক জায়গায় বলতে শুনি অনেক মানুষকে, নাটক তো ভাই আগের মতো নাই। এই কথাটা কেন বলেন আমি ঠিক জানি না। আমি কিন্তু পাল্টা জিজ্ঞাসা করি, আপনি কি নাটক দেখেছেন বা সাম্প্রতিক সময়ে? সেটা কিন্তু বলেন না, কিন্তু শুনেছেন যে নাটক আগের মতো নেই। নাটক দেখতে যেতে হবে এক, আর নাটক এমন নয় যে আমি পয়সা দিয়ে দেখতে গেছি সুতরাং আমাকে সব বুঝতে হবে এবং বিনোদন পেতে হবে। এমনকি যারা লিখছেন, যারা প্রযোজনা করছেন, তাদেরও এই বিষয়টি ভাবার দরকার নেই যে এরকম না হলে দর্শক বোধহয় বেশি সংখ্যায় আসবে না। নাটকের পিছন দিকে যে সময় থেকে ঢাকা থিয়েটারের কথা বলা হচ্ছে, সেই সময় এগুলো কিন্তু ভাবাই হয়নি। ভাবা হয়নি বলে কিন্তু সেলিম আল-দ্বীনকে নিয়ে আমরা আগামী 100 বছর বা তার সাথে বেশি সময় ধরে হয়তো কথা বলতে পারবো। বর্তমান সময় কি ভাবছি বা আগামীতে কি করব বা করার পরিকল্পনা, সেখানে ঢাকা থিয়েটার যেটা করেছে, আমাদেরকে বলতে হবে সারা দেশে 250-এরও বেশি গ্রাম থিয়েটার প্রতিষ্ঠা করেছে। একটু আগে মাসুমও বলছিল যে গ্রাম থিয়েটার, তুমিও বলছিলে গ্রাম থিয়েটারের মাধ্যমে আঙ্গিকগুলোর সাথে নিজেদের পরিচিত হওয়া, আমরা যা জানি সেটা তাদের কাছে যাওয়া, মানে একটা মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে একটা নাট্যভূমি তৈরি করা সারা দেশে, সেটা একটা। 2 নম্বর হচ্ছে ভোর হলো বলে একটা ছোটদের বাচ্চাদের সংগঠন করেছে আমরা। আফজাল খুব সুন্দর একটা লোগো ডিজাইন করেছে, এই ডিজাইনটা আফজালের লোগোটা, এটা গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটারের। আরেকটি মনে করি যে বড় কাজ করেছে ঢাকা থিয়েটার, সেটা হচ্ছে প্রতিবন্ধী নাট্য। এটা এবার আন্তর্জাতিক একটা উৎসব করেছি আমরা। 10টি নাটক করেছি, একটা ইন্ডিয়ান আর 9টা বাংলাদেশের।
8টা বিভাগে 8টা প্রতিবন্ধী নাট্যদল করেছি প্রতিবন্ধীদের, তাদেরকে ট্রেইনড আপ করে গত 3 বছর, মোট 11 বছর ধরে কাজটা করছি, 3 বছর ধরে ওদেরকে ট্রেইনড আপ রিহার্সেল করে ওই নাটকগুলো ঢাকায় করেছি। আন্তর্জাতিক মানের লোকজন এসছে, লন্ডন থেকে, বিভিন্ন জায়গা থেকে, নেপাল থেকে, সব নাম করা লোকজন এসে অবাক হয়ে দেখেছে এবং বলেছে যে জেনি শেলি, মানে গ্রেআই থিয়েটার, ও নিজেও প্রতিবন্ধী, ও সেদিন যাওয়ার সময় শুধু বলে গেছে পাবলিকলি যে আমরা ইংল্যান্ড 20 বছরে যা করতে পারি নাই, বাংলাদেশ 3 বছরে তাই করে দেখিয়েছে। তো এতগুলি প্রতিবন্ধীদের এই জায়গায় নিয়ে আসছে, 240 জনকে মঞ্চের উপরে, ওরা অবাক হয়েছে। প্রত্যেকের ডিসিপ্লিন, আমি এখনো বলে দিচ্ছি, যদি হয় দর্শকদের বলছি আপনারা দেখবেন, রেগুলার থিয়েটারের চেয়ে প্রতিবন্ধী থিয়েটারকে আপনার বেটার মনে হবে। বাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। এবং এই মঞ্চ নাটকে মানুষের তরে, সংস্কৃতির তরে প্রজন্ম থেকে প্রজন্ম যেভাবে এক করে যাচ্ছে ঢাকা থিয়েটার, আগামীতেও শত শত বছর ধরে তা অব্যাহত থাকবে, সেই শুভকামনা আমাদের। অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও। প্রিয় দর্শক, ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ। নিশ্চয়ই আমাদের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং ঢাকা থিয়েটারের 50 বছরের এই উদযাপনে আমরা আসলে এই আয়োজনের মাধ্যমে সম্মান জানাতে চাই যারা আমাদের এই শিল্প সংস্কৃতির জগতে অবদান রেখেছেন গড়ে তুলতে, এবং যারা রাখবেন, যারা আসছেন, তাদের জন্য শুভকামনা জানাতে চাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে।